আমি মোস্তাফির আপনার কাছে যদি বিশ্লেষণটা শুনতে চাই, আপনার কাছে কি খোলা দৃষ্টিতে মনে হচ্ছে যে যারা কোটা বিরোধী মানে আন্দোলন করছেন বা সংস্কার আন্দোলন করছেন বা তাদের সাথে সরকারের অবস্থানে কোনো পার্থক্য দেখেন? সবাই তো বাতিলের কথাই বলছেন। পার্থক্য দেখি না, আবার কেমন জানি অনেক প্রশ্ন আসে, অনেক রহস্য সামনে আসে। যেমন যে একটা মানে সবার মানে এটা এমন একটা ইস্যু, যেমন আমাদের স্যারদের প্রত্যয় পেনশন নিয়ে ডিবেট থাকতে পারে, নতুন ইস্যু। এটা তো একটা মীমাংসিত ইস্যু, যে ইস্যুতে কোনো প্রতিপক্ষ নেই, সরকার বিরোধী সব পক্ষই একমত ছিল। হঠাৎ করে কেন আদালতে এই ইস্যুটা আসলো, কারা করলো, কি উদ্দেশ্যে করলো, মানে হঠাৎ করে মনে হলো যেন একটা ইস্যুটা সামনে চলে আসলো। আমার কাছে এই কারণেই এটা একটা রহস্য লাগে এবং প্রশ্ন লাগে, যার কোনো প্রতিপক্ষ নেই তেমন একটা ইস্যু নিয়ে মানে হঠাৎ করে সেই 2018 সালে আন্দোলনের পর এটা মীমাংসা হয়ে গেল। এবং আমি আজকে একটা রিপোর্টে দেখলাম যে প্রতিটা এইটা ধাপে ধাপে এসে ক্যাবিনেট মিটিংয়ে আলোচনার পর সিদ্ধান্ত হওয়ার পর পরিপত্র জারি হয়েছে। এমন না যে অনেকে বলছিলেন যে না প্রধানমন্ত্রী মনে হয় রাগ করে এটা কোটাই থাকবে না, না, আলাপ আলোচনা করে কমিটি, তখন সেক্রেটারি কে ছিল, ক্যাবিনেট সেক্রেটারি, তার নেতৃত্বে একটা কমিটি, শফিল আলম সম্ভবত না, তার নেতৃত্বে কমিটি, সেই কমিটি রিপোর্ট দেয়, সেই রিপোর্ট শফিউর রহমান, তারপরে ক্যাবিনেট মিটিংয়ে এটা পাশ হয়ে গেল। এবং পাশ হওয়ার পরে কি বিরোধী দল বলল যে এটা খুব একটা জঘন্য একটা জিনিস পাশ হলো? তা তো বলেনি। না। কারা বিরোধিতা করলো? কেউ বিরোধিতা করেনি। একটা জিনিসের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, কিন্তু এটা খুবই নগণ্য, সামান্য। তো তারপরে এটা কেন আসলো, এটাই আমার কাছে প্রশ্ন। আবার কেন এতদিন ধরে আন্দোলন চলছে আমি এটাও বুঝতে পারছি না। মানে কেন আমরা 18 সালটা আবার ঠিক অ্যাজ ইট ইজ ফিরাই নিয়ে আসলাম। একটা রুটি রুজির, শিক্ষকরা যেমন তাদের রুটি রুজির জন্য আন্দোলন করছে, তাই না, তাদের প্রাপ্ত সুবিধাটা, সেই সুবিধাটা বাড়বে, কিন্তু কমবে কেন? যখন বলছে যে তারা এককালীন টাকা পাবে না, তো স্বাভাবিকভাবে এটা তো তাদের জন্য খারাপ লাগবে। বলা হচ্ছে যে নতুন যারা, তো নতুন হোক পুরনো হোক সেটা তো না, এটা তো একটা সিস্টেম দাঁড়ায় গেল যে নতুনরা বঞ্চিত হবে। এইটা নিয়ে পক্ষ বিপক্ষ থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কিন্তু এইটা নিয়ে কেন? আর এটা এমন একটা জায়গায় আঘাত করা হলো যে সেই আবার সেই পুরনো জিনিস, সেই মুক্তিযোদ্ধার একটা চেতনা, সেন্টিমেন্ট, তার মুখোমুখি দাঁড় করায় দেওয়া হলো। সেই 18 সালের সেই প্রজন্মের শিক্ষার্থীদেরকে এখন আবার এই প্রজন্মের শিক্ষার্থীদেরকে দাঁড় করায় দেওয়া হলো। এটার মধ্য দিয়ে কি আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, ভাবমূর্তি, সম্মান, মর্যাদা এটা কি থাকছে? কেন বারবার মুক্তিযুদ্ধের এই চেতনাকে, আদর্শকে, সংবিধানকে বারবার ধাক্কা দেওয়া হচ্ছে? আমি এটা বুঝলাম না। এই বিতর্কের মধ্যে কেন ফেলা হচ্ছে? এটা লুজারকে? লুজার তো সারা দেশ, সারা মানুষ। এটা আওয়ামী লীগ, আমি তো মনে করি এই ক্ষেত্রে সবচেয়ে ভিকটিম হচ্ছে আওয়ামী লীগ। কারণ এটা যত চলবে, মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ রাস্তায় নামে আপনি যতই বলেন না কেন, এটা তো এক ধরনের একটা ধাক্কা লাগছে। তো যেটা মিটে গেল সেইটা সামনে নিয়ে আসাটা আমার কাছে মানে অনেক প্রশ্ন আসে, রহস্য আছে। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, এর রহস্যটা কি বা এর মানে এই প্রশ্নের উত্তরটা কি, সেটাও আমার কাছে জানা নেই। আবার এটা বলছেন যে এক ধরনের দৃষ্টিকে ডাইভার্ট করার জন্য, কারণ দেশে অনেক ধরনের বিদ্যমান সমস্যাগুলো আছে, সেই বিদ্যমান সমস্যা নিয়ে তো তেমন বড় কোনো আন্দোলন হয়নি। আবার এটাও অনেকে প্রশ্ন করেন যে গত 15 বছরে সরকার বিরোধী বা সরকারকে বিপদে ফেলার মতো আন্দোলন করে আসলে কতটা কে পেরেছে? সেক্ষেত্রে এই আন্দোলনগুলো কি করে 4 দিন 5 দিন ধরে চলছে? চলা তো উচিত না। আজকে যদি এই কালকে কোর্ট আছে, তো কালকে যদি কোর্টে যদি এটা এই হয়ে যায়, সাথে সাথে শেষ, বিকেলেও গড়াবে না, 12টার মধ্যেই শেষ হয়ে যাবে আন্দোলন, আমি নিশ্চিত। কেননা এই আন্দোলনে আওয়ামী লীগের ভূত, বিএনপির ভূত বা জামাতের ভূত এই খুঁজে লাভ নেই, দল মত নির্বিশেষে। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে হুড়মুড় করে সব বেড়ে আসছে, বিশ্ববিদ্যালয়গুলি কার নিয়ন্ত্রণে? ছাত্রলীগের নিয়ন্ত্রণে। এই ছেলেগুলি মিছিল করে কার? ছাত্রলীগের মিছিল করে। তা আজকে মিছিলে যদি আমি ওই হিসাবে ধরি, দল হিসাবে যদি ধরি, আমি তো মনে করি অন্য কোনো ছাত্র সংগঠন নেই, এখানে সব ছাত্রলীগের ছেলেরা। কিন্তু তারা তো শিক্ষার্থী, তারাও তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়েই তো তাদেরকে বিসিএস এ ঢুকতে হবে। তো ওইটা যখন চিন্তা করছে, তখন তো চিন্তা করে যে আমার এই আন্দোলন করাটা ফরজ।